ফিরে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকে শুরু করছি নবম শ্রেণীর পাঠ্যের অন্তর্ভুক্ত নব সৃষ্টি, সৈয়দ মুজতবা আলী। তো চলো শুরু করা যাক। প্রথমেই লেখক পরিচিতি। নব সৃষ্টির লেখক সৈয়দ মুজতবা আলী। তিনি বাংলা সাহিত্যের এক স্বতন্ত্র রচনাধারার অন্যতম প্রবর্তক, পণ্ডিত, ভাষাবিদ ও সাহিত্যিক হিসাবে তার যথেষ্ট খ্যাতি আছে। তিনি অধুনা বাংলাদেশের অন্তর্গত শ্রীহট্ট জেলার করিমগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন। বর্তমানে সেটি অবশ্য আসামের কাছাড় জেলার অন্তর্গত। তিনি 1904 সালের 13ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ সিকান্দার আলী এবং মা আমতুন মান্নান খাতুন। পিতার বদলির চাকরি, তাই বদলির সূত্রে শিশু মুজতবাকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হতে হয়েছিল। 1915 খ্রিস্টাব্দে তিনি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে 3য় শ্রেণীতে ভর্তি হন এবং তারপর সিলেট গভর্নমেন্ট হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ সিলেটে যান। সেখানে মুজতবা আলী রবীন্দ্রনাথকে দেখেন এবং তার বক্তৃতা শুনে মুগ্ধ হন। কিশোর মুজতবা তাকে একটি পত্রের মাধ্যমে জানান এবং সেই পত্রের উত্তর দিতে গিয়ে রবীন্দ্রনাথ তাকে একটি পত্র লেখেন। সেই থেকে রবীন্দ্রনাথের স্নেহ সান্নিধ্য আসেন। পরবর্তীকালে এই বিখ্যাত সাহিত্যিক শান্তিনিকেতনে 1921 খ্রিস্টাব্দে এলে এখান থেকে তিনি সংস্কৃত, ইংরেজি, আরবি, ফার্সি, হিন্দি, গুজরাটি প্রভৃতি একাধিক ভাষা শেখেন। 1926 খ্রিস্টাব্দে শান্তিনিকেতন থেকে তিনি বিএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও তার জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে বলতে গেলে বলতে হয় যে 15টি ভাষা তিনি জানতেন, আরবি, ফার্সি, জার্মানি সহ। প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, উপন্যাস এবং রম্য রচনায় তার দক্ষতা ছিল অসামান্য। তার উল্লেখযোগ্য গ্রন্থ দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, ময়ূরকণ্ঠী, শবনম, ধূপছায়া, টুনিমেম, হিটলার প্রভৃতি। তিনি নরসিংহ দাস পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। অবশেষে 1974 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি ঢাকার পিজি হাসপাতালে তিনি পরলোক গমন করেন। এবার আমরা চলে যাচ্ছি মূল প্রবন্ধে। নব সৃষ্টি। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল। এই আত্মনির্ভরশীল কথার অর্থ হচ্ছে যে নিজেই নিজের নিয়ন্ত্রণ করে থাকে, নিজেই নিজের ভাষার ভাণ্ডার থেকে প্রয়োজনে কোনো কথা বলবার জন্যে যে শব্দ দরকার হয়ে থাকে তা পেয়ে যায়। অর্থাৎ সংস্কৃত ভাষা এই কারণেই আত্মনির্ভরশীল, যার নিজের ভাণ্ডারেই আছে অজস্র শব্দ। কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে। অর্থাৎ যখন কোনো ভাবনা চিন্তা করবার দরকার হয়, অনুভূতি প্রকাশের দরকার হয়ে থাকে, নতুন শব্দের প্রয়োজন হলেও তখন এই সংস্কৃত ভাণ্ডার থেকেই বিকল্প হিসাবে শব্দ বেছে নিয়ে তা ব্যবহার করা যায়। প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে, অর্থাৎ নিজের ভাণ্ডার থেকেই বিকল্প শব্দ খুঁজে বার করা হয়। এমন কোনো ধাতু বা শব্দ সেখানে আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নবীন শব্দটি নির্মাণ করা যায় কিনা। অর্থাৎ সংস্কৃতর ভাণ্ডার থেকেই ক্রিয়াপদ বা নামবাচক পদ সেগুলোকে বেছে দেখা হয় যে তা বিকল্প হিসাবে পাওয়া বা মানানো সম্ভব কিনা। অন্য কোনো ভাষার দ্বারস্থ তেমন হতে হয় না। তার অর্থ অবশ্য এই নয় যে সংস্কৃত কস্মিনকালেও বিদেশি কোনো শব্দ গ্রহণ করেই। আবার তার মানে এটাও নয় যে সংস্কৃত শুধুমাত্র সংস্কৃত ভাণ্ডার থেকেই শব্দ খুঁজে বের করে নিয়ে তা ব্যবহার করে থাকে। তাদের প্রয়োজন হলে অন্য ভাষা থেকেও তারা শব্দ নেই, কিন্তু সেটা খুবই সামান্য।
এই কারণেই আমরা সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল বলতে সক্ষম হচ্ছি বা বলতে পারছি। নিয়েছে, কিন্তু তার পরিমাণ এতই মুষ্টিমেয় যে সংস্কৃতকে স্বয়ংসম্পূর্ণ ভাষা বলতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। অর্থাৎ অন্য ভাষা থেকে যদি বা প্রয়োজনে একাধটি শব্দ নেওয়া হয়েছে, তা নেওয়ার কারণে তাকে স্বয়ংসম্পূর্ণ বলা যাবে না এমনটি নয়, কোনো আপত্তি থাকারও কথা নয়। প্রাচীন যুগের সব ভাষাই তাই। হিব্রু, গ্রিক, আবেস্তা এবং ঈষৎ পরবর্তী যুগের আরবিও আত্মনির্ভরশীল এবং অধিকাংশ ক্ষেত্রেই স্বয়ংসম্পূর্ণ। অর্থাৎ সংস্কৃতের পাশাপাশি আর যে সমস্ত ভাষার কথা বলা হচ্ছে প্রাচীন যুগের, সেই সব ভাষাগুলির মধ্যে হিব্রু আছে, গ্রিক আছে, আবেস্তা আছে এবং তারও পরবর্তীকালে আরবি ভাষাও এরকম স্বয়ংসম্পূর্ণ ভাষা বা আত্মনির্ভরশীল ভাষা। বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। অর্থাৎ প্রথম দুটি অনুচ্ছেদের মধ্যে লেখক এটা বোঝাতে চেয়েছেন কোন কোন ভাষা আত্মনির্ভরশীল এবং কোন কোন ভাষা কোন ক্রমে এই নির্ভরশীলতা লাভ করে থাকে। আর তৃতীয় অনুচ্ছেদে বিকল্প বা বিপরীত ধর্মী যে ভাষাগুলো যারা আত্মনির্ভরশীল নয়, পাঁচমিশেলি শব্দের সমন্বয়ে গড়ে ওঠা বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে, তাদের কথা বলা হচ্ছে। কি বলা হচ্ছে? বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়। অর্থাৎ আমাদের মাতৃভাষায় যে বাংলা আমরা বলে থাকি, এই বাংলা ভাষা কিন্তু আত্মনির্ভরশীল নয়, অর্থাৎ অন্য ভাষার উপর অনেকটা নির্ভরশীল। এখনও সেই ভাষার মধ্যে আমরা দেখি বিদেশি শব্দের আধিপত্য লক্ষ্য করা যায়। শুধু বাংলা নয়, ইংরেজিও। আমরা প্রয়োজন মতো এবং অপ্রয়োজনেও ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং নিচ্ছি। অর্থাৎ অন্য ভাষা থেকে আমরা যেমন শব্দ নিয়েছি, ইংরেজিও ঠিক তেমনি। আবার সেই নেওয়ার ধারাবাহিকতা আজও বর্তমান, অর্থাৎ এখনও নিচ্ছি। পাঠান মোগল যুগে আইন, আদালত, খাজনা, খারিজ নূতন রূপে দেখা দিল বলে আমরা আরবি ও ফার্সি থেকে প্রচুর শব্দ গ্রহণ করেছি। অর্থাৎ মোগল শাসনকালে বা পাঠানদের সময়কালে আমরা দেখেছি যে কিছু কিছু শব্দ, আইন, আদালত, খাজনা, খারিজ, এই সব শব্দগুলো আমাদের বাংলা ভাষার মধ্যে প্রবেশ করেছে। তো এইভাবেই আমরা প্রচুর পরিমাণে আরবি ও ফার্সি যে শব্দ গ্রহণ করেছি আমাদের মাতৃভাষায়, তার কথাই লেখক বলতে চেয়েছেন। পরবর্তী যুগে ইংরেজি থেকে ইংরেজির মারফতে মানে ইংরেজির মাধ্যমে অন্যান্য ভাষা থেকেও নিয়েছি এবং নিচ্ছি। অর্থাৎ বাংলা ভাষার পাশাপাশি আমরা ইংরেজি ভাষা চর্চা করতে গিয়েও দেখেছি যে সেখানেও এরকম বিদেশি শব্দের আবির্ভাব আমাদের ব্যবহার করতে দেখা গেছে। চতুর্থ অনুচ্ছেদে লেখক বলছেন বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর। অর্থাৎ আমরা বিদেশি শব্দ আমাদের এই মাতৃভাষাতে ব্যবহার করব কি করব না, সেই প্রশ্ন তোলাটা হচ্ছে একটা অবান্তর, অবাস্তব। নিয়েছি এবং এখনও সজ্ঞানে আপন খুশিতে নিচ্ছি। অর্থাৎ আমাদের জ্ঞানমতে বলে যে আগেও নিয়েছি এবং এখনও সেই নেওয়ার ভাবধারা সমানভাবে প্রযোজ্য বা সমানভাবে চলে আসছে। আপন খুশিতে অর্থাৎ নিজের মনের অভিব্যক্তি প্রকাশ করবার জন্য এই বিদেশি শব্দের ব্যবহার আমরা করে চলেছি এবং শিক্ষার মাধ্যম রূপে ইংরেজিকে বর্জন করে বাংলা নেওয়ার পর যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধেও কারো কোনো সন্দেহ নেই। এখানে বলা হচ্ছে যে শিক্ষার মাধ্যম রূপে যে ইংরেজি ভাষা বর্জন করে দেব আর বাংলা নেওয়ার পরে সে যে আরও প্রচুর ইউরোপীয় শব্দ আমাদের ভাষায় ঢুকবে সে সম্বন্ধে কারোর মনে কোনো দ্বিধা নেই, কোনো সন্দেহ নেই। আলু, কপি আজ রান্নাঘর থেকে তাড়ানো মুশকিল। অর্থাৎ এই আলু, কপি শব্দগুলোও বিদেশি শব্দ। ফলে আলু, কপি বাদ দিতে পারবো না, তাই বিদেশি শব্দও বাদ দিতে পারবো না। আমাদের মাতৃভাষায় তাই আলু, কপির মতন বিদেশি শব্দও চলতে থাকবে। বিলিতি ওষুধ প্রায় সকলেই খান। অর্থাৎ বিদেশি জাত যে সমস্ত ওষুধ তা আমরা প্রায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। ভবিষ্যতে আরও নূতন নূতন ওষুধ খাবেন বলেই মনে হয়। অর্থাৎ সেও ওই বিদেশি নামেই পরিচিত হতে হবে আমাদের কাছে। তাই বিদেশি শব্দ বর্জন করা খুব মুশকিল। এই দুই বিদেশি বস্তুর ন্যায় আমাদের ভাষাতেও বিদেশি শব্দ থেকে যাবে, নূতন আমদানিও বন্ধ করা যাবে না। খুব সুন্দর একটি কথা
এই দুই বিদেশি বস্তুর ন্যায়, অর্থাৎ ওষুধ আর রান্নাঘরের এই সবজি, আমরা বন্ধ করতে পারবো না। তাই বিদেশি শব্দ আমাদের সঙ্গে জড়িয়ে থাকবে, আর আমদানিও বন্ধ হবে না। অর্থাৎ এই সবজি আমাদের খেতে হবে, তেমনি ওষুধপত্রও আমাদের খেতে হবে। তাই এই যখন বন্ধ হয়ে যাবে তখন আমাদের জীবনই শেষ হয়ে যাবে। ফলে আমাদের এই ধারাবাহিকতায় চলতেই হবে বিদেশি শব্দ এবং সেই সঙ্গে সঙ্গে তার আমদানি করার প্রবৃত্তি। ষষ্ঠ অনুচ্ছেদে বলা হচ্ছে, পৃথিবীতে কোনো জিনিসই স্বয়ংসম্পূর্ণ নয়, অর্থাৎ নিজের থেকেই যে সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করবে এরকমটা হতে পারে না। অন্তত চেষ্টা করাটা অসম্ভব নাও হতে পারে। অর্থাৎ চেষ্টা করে দেখা যেতে পারে, কিন্তু সেই চেষ্টা করাটা যে অসম্ভব তা নয়। হিন্দি উপস্থিত সেই চেষ্টাটা করছেন। বহু সাহিত্যিক উঠে পড়ে লেগেছেন হিন্দি থেকে আরবি, ফার্সি এবং ইংরেজি শব্দ তাড়িয়ে দেওয়ার জন্য। অর্থাৎ যারা হিন্দি সাহিত্য চর্চা করে থাকেন তাদের মধ্যে এরকম একটা প্রবণতা লক্ষ্য করা গেছে যে তারা তাদের ভাষা থেকে এই আরবি, ফার্সি বা ইংরেজি শব্দকে বর্জন করবেন। চেষ্টার ফল আমি হয়তো দেখে যেতে পারবো না। লেখক বলছেন তার জীবদ্দশায় হয়তো তিনি সেই চেষ্টার ফল, অর্থাৎ আরবি, ফার্সি বা ইংরেজি শব্দ বর্জন করে শুধুমাত্র হিন্দি শব্দর প্রয়োগ এবং তার উপর ভিত্তি করে কাব্য সাহিত্য চর্চা, প্রবন্ধ রচনা, এগুলো তিনি হয়তো তার জীবদ্দশায় দেখে যেতে পারবেন না। চেষ্টার ফল আমি হয়তো তাই বলছেন যে দেখে যেতে পারবো না। আমার তরুণ পাঠকেরা নিশ্চয়ই দেখে যাবেন। অর্থাৎ তিনি মনে মনে কল্পনা করছেন বা ভাবছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যারা বর্তমানে তরুণ পাঠক তার লেখার, তারা হয়তো ভবিষ্যতে এরকম একটা পাঠ বা রচনা দেখলেও দেখতে পারেন। কীরকম পাঠ? না আরবি, ফার্সি, ইংরেজি বর্জিত হিন্দি ভাষা। ফল যদি ভালো হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। ফল যদি ভালো না হয় বলতে, যদি এরকম চেষ্টার ফল না ফলে তাহলে এই তরুণ পাঠক সমাজও ভবিষ্যতে চেষ্টা করে দেখতে পারেন যে তাদের লেখা এরকম আরবি, ফার্সি, ইংরেজি বর্জিত কোনো লেখায় পরিণত হবে। তাই বলছেন ফল যদি ভালো না হয় তখন তারা না হয় চেষ্টা করে দেখবেন। বলা বাহুল্য, অর্থাৎ বলা যেতেই পারে, রবীন্দ্রনাথ স্বচ্ছন্দে লিখেছেন, আব্রু দিয়ে, ইজ্জত দিয়ে, ইমান দিয়ে, বুকের রক্ত দিয়ে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কর্তার ভূত নামক একটি ছোট গল্পের মধ্যে ব্যক্ত হয়েছে। সেখানে আব্রু অর্থাৎ আবরণ বা বস্ত্র, ইজ্জত মানে লজ্জা, সম্ভ্রম বা মান প্রভৃতি শব্দে ব্যক্ত করা যেতে পারে। ইমান হচ্ছে একই রকমভাবে বলা যেতে পারে ধর্ম, বিশ্বাস প্রভৃতি। এবং বুকের রক্ত দিয়ে, অর্থাৎ খুন বা রক্ত, বুকের রক্ত দিয়ে তারা চেষ্টা করে দেখতে পারেন। নজরুল ইসলাম ইনকলাব নয়, ইনকলাব হচ্ছে বিপ্লব, আর ইনকলাব ক্লাবের অভ্যন্তরে, দুটো আলাদা শব্দ, সামান্য উচ্চারণের তফাৎ রয়েছে। এবং শহীদ শব্দ বাংলায় ঢুকিয়ে দিয়েছেন। শহীদ কথার অর্থ হচ্ছে বিশেষ উদ্দেশ্যে দেশের জন্য প্রাণ বা বলিদানকারী ব্যক্তি। তো সেই শহীদ শব্দ বাংলায় ঢুকে গিয়েছে। বিদ্যাসাগর সাধু রচনায় বিদেশি শব্দ ব্যবহার করতেন না। বিদ্যাসাগরকে আমরা দেখেছি সহজে সাধু ভাষা ব্যবহার করে তিনি যে লেখা লিখতেন তাতে কখনো বিদেশি শব্দের প্রয়োগ ঘটাতে চাইতেন না। বেনামিতে লেখা অসাধু রচনায় চুটিয়ে আরবি, ফার্সি ব্যবহার করেছেন। অথচ ছদ্মনামে যে সমস্ত লেখা তার লক্ষ্য করা যায় সেখানে কিন্তু তিনি প্রচুর পরিমাণে এই আরবি, ফার্সি শব্দের ব্যবহার করেছেন। অর্থাৎ নাম দিয়ে লেখা রচনায় শুধুমাত্র সাধু বাংলা গদ্যে তিনি বাংলা শব্দই ব্যবহার করেছেন, কিন্তু বেনামে লেখা গ্রন্থের মধ্যে বা লেখার মধ্যে তিনি প্রচুর পরিমাণে এই বিদেশি শব্দ আরবি, ফার্সির ব্যবহার করেছেন। আর অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত হরপ্রসাদ আরবি, ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা আহম্মকি বলে মনে করতেন। এই পণ্ডিত হরপ্রসাদ হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। জন্ম 1853 খ্রিস্টাব্দে নৈহাটির তে 6 ডিসেম্বর তার জন্ম। আর তার পিতা ছিলেন রামকমল ন্যায়রত্ন এবং 1877 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে MA পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তো এই পণ্ডিত তিনিও সাহিত্য রচনার ক্ষেত্রে যে আরবি, ফার্সি বাদ দিয়ে লেখাটা খুব বুদ্ধিমানের তা মনে করতেন না। তিনি বরঞ্চ বিপরীত ভাব বেশি করে ব্যক্ত করেছেন যে সেটা একটা আহম্মকি অর্থাৎ বোকামি। আলাল হুতম এর ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল।
আলাল হচ্ছে প্যারীচাঁদ মিত্র, টেকচাঁদ ঠাকুর ছদ্মনামে তিনি পরিচিত, আলালের ঘরে দুলাল লেখার জন্য। আর হুতম হচ্ছে কালীপ্রসন্ন সিংয়ের লেখা হুতম প্যাঁচার নকশা, তার কথাই এখানে বলা হচ্ছে আলাল ও হুতম নামে। আলাল ও হুতমের ভাষা বিশেষ উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। কি উদ্দেশ্যে নির্মিত হয়েছিল? অর্থাৎ সাধারণ চলিত ভাষা প্রয়োগের মধ্য দিয়ে মানুষ যেমন কথা বলে তেমন ভাষা ব্যবহার করেই লেখার জন্যে তারা বিখ্যাত। প্রথম তাদের এই লেখাই কিন্তু বাংলা সাহিত্যে দিক বদলায়। অর্থাৎ চলিত গদ্যে লেখার ধরন শুরু হয়েছিল এই আলালের ঘরে দুলাল ও হুতুম প্যাঁচার নকশার মধ্য দিয়ে, যা প্যারীচাঁদ মিত্র এবং কালীপ্রসন্ন সিংয়ের লেখা। এবং হিন্দির বঙ্কিম বলা হচ্ছে সাধারণ বাংলা এই স্রোতে গা ঢেলে দেবে না বলে তার উল্লেখের স্থলে নিষ্প্রয়োজন। অর্থাৎ সাধারণ বাংলা এই একই স্রোতে ভেসে যে চলবে এমনটা ভাবার কোনো দরকার নেই, এও তার উল্লেখ এ স্থলে নিষ্প্রয়োজন, অর্থাৎ প্রয়োজন নেই। এবং হিন্দির বঙ্কিম স্বয়ং প্রেমচন্দ্র হিন্দিতে বিস্তর আরবি ফার্সি ব্যবহার করেছেন। একই রকমভাবে আমরা দেখেছি যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তিনি যেমন সাহিত্যের সম্রাট হিসাবে চিহ্নিত হন, তেমনি হিন্দি সাহিত্যের বঙ্কিম নামে চিহ্নিত প্রেমচন্দ্র। তারও হিন্দিতে প্রচুর যে লেখা গ্রন্থ আছে তার মধ্যেও ব্যবহার করা হয়েছে প্রচুর পরিমাণে এরকম আরবি ফার্সি শব্দ। সপ্তম অনুচ্ছেদে বলা হচ্ছে এই স্থলে আরও একটি কথা বলে রাখা ভালো, রচনার ভাষা তার বিষয়বস্তুর উপর নির্ভর করে। শঙ্কর দর্শনের আলোচনায় ভাষা সংস্কৃত শব্দবহুল হবেই। পক্ষান্তরে মোগলাই রেস্তোরাঁর বর্ণনাতে ভাষা অনেকখানি হুতম ঘেঁষা হয়ে যেতে বাধ্য। অর্থাৎ হুতম প্যাঁচার নকশায় যে ভাষা ব্যবহার করা হয়েছিল সেই ভাষার মধ্যেও এরকম কিছু শব্দ ব্যবহার লক্ষ্য করা যেতে পারে মোগলাই রেস্তোরাঁ আর ভাষাতেও। বসুমতীর সম্পাদকীয় রচনার ভাষা এক, তাতে আছে গাম্ভীর্য। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। বসুমতী একটি পত্রিকা, তার সম্পাদকীয় রচনার ভাষা কেমন ছিল না, বলা হচ্ছে তাতে আছে গাম্ভীর্য, অর্থাৎ গম্ভীর ভাব, গুরুগম্ভীর শব্দের প্রয়োগ। বাঁকা চোখের ভাষা ভিন্ন, তাতে থাকে চটুলতা। আর বাঁকা চোখ অন্য আঙ্গিকে লেখা গ্রন্থ, তার মধ্যে একটু চটুলতা আছে বলেই ব্যক্ত করা হয়েছে। অষ্টম অনুচ্ছেদে বলা হচ্ছে বাংলায় যেসব বিদেশি শব্দ ঢুকেছে তার ভিতরে আরবি, ফার্সি এবং ইংরেজি প্রধান। অর্থাৎ বাংলার মধ্যে বেশিরভাগ শব্দ যা এসছে তা হচ্ছে আরবি শব্দ, ফার্সি শব্দ এবং ইংরেজি শব্দ। সংস্কৃত শব্দ বিদেশি নয়, এবং পর্তুগিজ, ফরাসি, স্প্যানিশ শব্দ এতই কম যে সেগুলো নিয়ে ততোধিক দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। অর্থাৎ বিদেশি শব্দ ঢুকে গেছে, বিদেশি শব্দর অর্থ কী, বাংলায় কী বলা যেতে পারে, কিভাবে আমরা ব্যাখ্যা করব, এই সব দুশ্চিন্তা করবার কারণ নেই। কারণ সংস্কৃত ভাষার মধ্যে সংস্কৃত ভাষাকে তো প্রথমেই বলা হয়েছে যে এটি বিদেশি ভাষা নয়, আর সেই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে পর্তুগিজ, ফার্সি, স্প্যানিশ এই শব্দগুলোর যে শব্দ এই ভাষার তা বাংলা ভাষায় খুব কমই ঢুকেছে। তাই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, যা ঢুকেছে সেটা হচ্ছে আরবি, ফার্সি এবং ইংরেজি। নবম অনুচ্ছেদে বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার শব্দ আমরা চর্চা করি না কেন সে ভাষার শব্দ বাংলাতে ঢুকবেই। অর্থাৎ বাংলা ছাড়া আমরা অন্য যে কোনো ভাষার শব্দ যদি চর্চা করতে যাই তাহলে আমাদের মাতৃভাষা বাংলাতে সেই ভাষার শব্দ ঢুকবে। যুগে যুগে কালে কালে আমাদের দেশ ভারতবর্ষে যেমন বিভিন্ন দেশ থেকে আগমন ঘটেছে বিভিন্ন জাতির ধর্মের মানুষের, তাদের সূত্র ধরেই আমাদের এই ভাষায় প্রচুর পরিমাণে সেই সব দেশ বা জাতির ভাষা আর অন্তর্গত শব্দ প্রবেশ করেছে। তাই এখানে লেখক বলছেন বাংলা ভিন্ন অন্য যে কোনো ভাষার চর্চা আমরা করি না কেন সে ভাষার শব্দ বাংলায় ঢুকবেই। অর্থাৎ বাঙালি যখনই অন্য ভাষার মানুষের সংস্পর্শে আসবে, সান্নিধ্যে আসবে, তখন সেখানে অবশ্যই করে সেই ভাষার শব্দ প্রবেশ করবে। সংস্কৃত চর্চা এদেশে ছিল বলে বিস্তর সংস্কৃত শব্দ বাংলায় ঢুকেছে। একসময় সংস্কৃত ভাষা বিস্তরভাবে চর্চা হতো, পরিচিত ছিল, তাই বাংলা ভাষার মধ্যে সেই সংস্কৃতের আধিক্য লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা বিতর্কমূলক হলেও জানি যে সংস্কৃত ভাষাকেই বাংলা ভাষার জননী ভাষা বলা হয়ে থাকে। এখনও আছে বলে অল্প বিস্তর ঢুকছে, অর্থাৎ সংস্কৃত ভাষা এখনও উধাও হয়ে যায়নি। আমরা সেই সংস্কৃত ভাষার চর্চা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে দেখি বা করে থাকি। তাই বলা হচ্ছে তার সূত্রে, তার মারফত আমাদের বাংলা ভাষায় এখনও সেই ধারা বজায় আছে যে সংস্কৃত শব্দের আবির্ভাব লক্ষ্য করি।
যতদিন থাকবে ততদিন আরও ঢুকবে বলে আশা করতে পারি, অর্থাৎ যতদিন সংস্কৃত ভাষাও আমাদের সঙ্গে পাশাপাশি চর্চা হচ্ছে ততদিন সেই ভাষার শব্দও আমাদের বাংলা ভাষার মধ্যে প্রবেশ করবে বলে লেখক আশা করছেন। স্কুল কলেজ থেকে যে আমরা সংস্কৃত চর্চা উঠিয়ে দিতে চাই না, তার অন্যতম প্রধান কারণ বাংলাতে এখনও আমাদের বহু সংস্কৃত শব্দের প্রয়োজন। অর্থাৎ স্কুল কলেজে যে সংস্কৃত ভাষা এখনও রয়েছে সেই সংস্কৃত ভাষা আমরা খুব তাড়াতাড়ি বর্জন করব এমনটা ভাবতে পারছি না, বা তাদেরকে হঠিয়ে দেব বাংলা ভাষার থেকে তাও ভাবছি না। কারণ এখনও আমাদের বাংলা ভাষার সমৃদ্ধি প্রয়োজন। এখন আমাদের বাংলা ভাষার শব্দভাণ্ডারকে পরিপূর্ণ করে তোলার জন্য এই সংস্কৃত ভাষার আশ্রয় নিতে হবে। কারণ সংস্কৃত ভাষার সূত্র ধরেই আমাদের বাংলা ভাষায় প্রচুর পরিমাণ শব্দের আবির্ভাব ঘটেছে, যা বাংলা ভাষাকেও মজবুত করছে। সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব। অর্থাৎ যদি সংস্কৃত ভাষা উঠে যায় তাহলে আমাদের যেন ভাষার সংযোগ তা বিনষ্ট হবে। যে লাইন ধরে, যে সূত্র ধরে সংস্কৃত ভাষার অগণিত শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই পথ বন্ধ হয়ে যাবে। এতে আখেরে আমাদের বাংলা ভাষার ক্ষতি হবে বলেই লেখক বর্ণনা করছেন। পরের অনুচ্ছেদে বলা হচ্ছে ইংরেজির বেলাতেও তাই, বিশেষ করে দর্শন, ন্যায়, নন্দনশাস্ত্র, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা ইত্যাদি জ্ঞান এবং ততোধিক প্রয়োজনীয় বিজ্ঞানের শব্দ আমরা চাই। অর্থাৎ দর্শন, ফিলোসফি যেটাকে বলা হয়ে থাকে, নন্দনশাস্ত্র অর্থাৎ নান্দনিকতা যেখানে আছে, সৌন্দর্যের ব্যাপার যেখানে আছে, পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স যেটাকে ইংরাজিতে বলা হয়ে থাকে সেই বিজ্ঞান, রসায়নবিদ্যা অর্থাৎ কেমিস্ট্রি এই বিদ্যা, তার যে জ্ঞান তা পাঠ করবার ক্ষেত্রে আমাদের অনেক সময় প্রয়োজনীয় যে শব্দের প্রয়োজন হয়ে থাকে বাংলা ভাষায় তা যথার্থ নেই। তাই আমাদের আরও দরকার এই সমস্ত ভাষার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে, এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে আরও প্রচুর পরিমাণে বাংলা ভাষায় শব্দ। রেলের ইঞ্জিন কী করে চালাতে হয় সে সম্বন্ধে বাংলাতে কোনো বই আছে বলে জানি নেই। অর্থাৎ লেখক প্রাবন্ধিক বলছেন যে রেলগাড়ি চালানোর জন্য বাংলা ভাষায় কী কী শব্দ প্রয়োজন তা তেমন আছে বলে তার জানা নেই। কারণ যা আছে তার অধিকাংশটাই হচ্ছে এই ইংরেজি। তাই এসব টেকনিক্যাল শব্দের প্রয়োজন যে আরও কত বেশি সে সম্বন্ধে কোনো সুস্পষ্ট ধারণা এখনও আমাদের মনের মধ্যে নেই। অর্থাৎ টেকনিক্যাল বা কারিগরি বিদ্যা তা পাঠ করবার জন্যে বা তা ব্যবহার করবার জন্যে যে পরিমাণ বাংলা ভাষার শব্দ আজও প্রয়োজন তার কতটুকু আছে না আছে তা লেখক বলছেন যে তার জানা নেই। সুতরাং ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি। আর এই জন্যেই ইংরেজি ভাষার শব্দ আমাদের শব্দ ভাণ্ডারে ঢোকানোর ক্ষেত্রে যে প্রয়োজনীয়তা আছে তা তিনি অস্বীকার করতে পারেন না। পরের অনুচ্ছেদে বলা হচ্ছে একমাত্র আরবি ফার্সি শব্দের বেলায় অনায়াসে বলা যেতে পারে যে এই দুই ভাষা থেকে ব্যাপকভাবে আর নূতন শব্দ বাংলাতে ঢুকবে না। অর্থাৎ আরবি এবং ফার্সি এই দুই ভাষার শব্দ আমাদের বাংলা ভাষায় আর তেমনভাবে খুব সহজ করে ঢুকবে না। কেন কথা বলছেন? কারণ এই বিদেশি জাতির ভাষার শব্দ একটা সময়ে যখন প্রবেশ করেছিল তখন দেশ ছিল পরাধীন, এবং সেই সময় দেশের মধ্যে তাদের আগমন যেভাবে ঘটেছিল, শাসন করেছিল, তা আজকের দিনে আর সেটা সম্ভব নয়। এই কারণেই হয়তো সেটা তার ভাবনা চিন্তা। পশ্চিম বাংলাতে আরবি ফার্সি চর্চা যাবো করছে। অর্থাৎ যে লেখক যে সময় লিখছেন সেই সময়ও শহর কলকাতা বা আশেপাশের বিভিন্ন স্কুল কলেজগুলোতে এরকমই আর কি বলা যেতে পারে আরবি ফার্সির চর্চা হতো, যা যাবো করেও যাচ্ছিল না, কিন্তু এখন প্রায় সেটা আর নেই বললেই চলে। পূর্ব বাংলায়ও এসব ভাষার প্রতি তরুণ সম্প্রদায়ের কৌতূহল অতিশয় ক্ষীণ বলে তার আয়ু দীর্ঘ হবে বলে মনে হয় না। অর্থাৎ এই ভাষা বাংলা ভাষার মনের মধ্যে আর বেশি করে প্রবেশ করতে পারবে না, কারণ তরুণ সমাজের কাছেও এই ভাষা আস্তে আস্তে অর্থাৎ আরবি ফার্সি ভাষার প্রতি যে দাবি বা যে ভাষার প্রতি তাদের মমত্ববোধ তা যেন আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে বলা হচ্ছে। এবং শেষ কথা, আরব ইরানে অদূর ভবিষ্যতে যে হঠাৎ কোনো অভূতপূর্ব জ্ঞান বিজ্ঞানের চর্চা আরম্ভ হয়ে বাংলাকে প্রভাবিত করবে তার সম্ভাবনাও নেই। একই রকমভাবে আরব মুলুকেও যে কোনো দিন বাংলা ভাষার আবির্ভাব ঘটবে এই ভাষার লড়াইতে বা এই ভাষার আদান প্রদানের সূত্রে তারও সম্ভাবনা তিনি দেখছেন না। পরের অনুচ্ছেদে কিন্তু যেসব আরবি ফার্সি শব্দ বাংলাতে ঢুকে গিয়েছে তার অনেকগুলো যে আমাদের ভাষাতে আরও বহুকাল ধরে চালু থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং দ্বিতীয়ত কোনো লেখক নতুন বিদেশি শব্দের সন্ধান বর্জন করে পুরনো বাংলায় চণ্ডী থেকে আরম্ভ করে হুতুম পর্যন্ত অচলিত আরবি
ফার্সি শব্দ তুলে নিয়ে সেগুলো কাজে লাগানোর চেষ্টা করছেন, কিন্তু পূর্বেও এই এক্সপেরিমেন্ট করা অতিশয় কঠিন ছিল। কিন্তু অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হয়। তারা এই সব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নূতন মেয়াদ পাবে। অর্থাৎ আমরা পুরনো ভাষার মধ্যে এরকম বেশ কিছু লেখা বা গ্রন্থ যার মধ্য দিয়ে আমরা পেয়ে থাকব এই বিদেশি ভাষার শব্দ প্রয়োগ, আবার একই রকমভাবে পুরনো বাংলার শব্দ তাকে ঘষে মেজে আমরা নতুন রূপে ব্যবহার করবার সুযোগ পাবো, এরকমই একটা ভাবনা চিন্তা এখানে প্রকাশ পাচ্ছে। অধুনা বিশ্ববিদ্যালয়ের কল্যাণে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যারা পাঠ করছে তাদের সূত্রে অনেক ছাত্রছাত্রীকে বাধ্য হয়ে পুরনো বাংলা পড়তে হচ্ছে। অর্থাৎ সেই পুরনো বাংলা পড়তে গিয়ে তাদের মধ্যে প্রবেশ করছে ওই বিদেশি শব্দের আধিক্যগুলো। তারা এইসব শব্দের অনেকগুলো অনায়াসে বুঝতে পারবে বলে অচলিত অনেক আরবি ফার্সি শব্দ নূতন মেয়াদ পাবে, অর্থাৎ সেগুলো যেন নতুন করে আবার জেগে উঠবে ওই পুরনো ভাষা সাহিত্য পড়বার সূত্রে, কারণ সেখানে এখনও রয়ে গেছে ওই আরবি ফার্সি শব্দ, আর তাদের সূত্রেই এগুলো আবার নতুন করে পুনর্জন্ম নিতে পারে। এই পরিস্থিতির সামনে জীবন মৃত এসব শব্দের একটা নূতন খতেন নিলে ভালো হয়, অর্থাৎ জীবিত থেকেও মৃতের সমান। এই যে ভাষা, এই যে শব্দ বাংলা ভাষার মধ্যে প্রবেশ করে আছে, এগুলো মৃত কিন্তু এখনও বেঁচে আছে, বা বলা যায় বেঁচে আছে কিন্তু মৃতের মতন। তাই জীবন মৃত বলে এই শব্দগুলোকেই লেখক প্রাবন্ধিক বলছেন। নতুন খতেন নিলে ভালো হয়, অর্থাৎ নতুন করে তার একটা হিসাব নিলে হয় কেমন কেমন শব্দগুলো, কতগুলো শব্দ এখনও এইভাবে পড়ে আছে। পরের অনুচ্ছেদে ভারতীয় মক্তব মাদ্রাসায়, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা, ইসলামীয় শিক্ষার যে ধারা, সেই মক্তব মাদ্রাসায় যদিও প্রচুর পরিমাণে আরবি ভাষা পড়ানো হয়েছিল, তবু কার্যত দেখা গেল ভারতীয় আর্যগণ ইরানি আর্য সাহিত্য অর্থাৎ ফার্সির সৌন্দর্যে অভিভূত হলেন বেশি। অর্থাৎ আরবির তুলনায় ফার্সি ভাষার শব্দের প্রতি তাদের আধিক্য লক্ষ্য করা গেল বা তাদের প্রীতি লক্ষ্য করা গেল। উর্দু সাহিত্যের মূল সুর তাই ফার্সির সঙ্গে বাঁধা, আরবির সঙ্গে নয়। অর্থাৎ উর্দুর সাহিত্যের যে মূল সূত্র বা সুর তা ধ্বনিত হয়েছে ফার্সির সঙ্গে, তাই বলা হচ্ছে ফার্সির সঙ্গে তার একটা যোগ রয়েছে, উর্দু আর ফার্সি ভাষা, আরবির সঙ্গে নয়, অর্থাৎ আরবি ভাষার সঙ্গে নয়। হিন্দি গদ্যের উপরেও বাইরের যে প্রভাব পড়েছে সেটা ফার্সি, আরবি নয়। আর আমরা যে হিন্দি গদ্য সাহিত্য পাঠ করে থাকি সেখানেও আরবি কথা উল্লেখ নেই, রয়েছে যেটা সেটা হচ্ছে ফার্সি। একদা ইরানে যেরকম আর্য ইরানি ভাষা ও সেমিতি আরবি ভাষার সংঘর্ষে নবীন ফার্সি জন্মগ্রহণ করেছিল, ভারতবর্ষে সেই সংঘর্ষের ফলে সিন্ধি, উর্দু ও কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছিল। অর্থাৎ একসময় এই ইরানের ভাষার সঙ্গে সেমিতি আরবি ভাষার একটা সংঘর্ষ লক্ষ্য করা গেছিল। অর্থাৎ এই ভাষার মধ্যে কে কোনটা গুরুত্বপূর্ণ বলে মনে করে বা কোন ভাষা কতটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় তা নিয়ে যে লড়াই চলেছিল, ভারতবর্ষেও দেখা গেছে সেই হিন্দি, উর্দু, কাশ্মীরি সাহিত্যের সৃষ্টি হয়েছে একই রকমভাবে। কিন্তু আরবির এই সংঘর্ষ ফার্সির মাধ্যমে ঘটেছিল বলে কিংবা অন্য যে কোনো কারণেই হোক, ভারতবর্ষীয় এই তিন ভাষা ফার্সির মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। অর্থাৎ বলা হচ্ছে যে আরবির সঙ্গে এই সংঘর্ষের ফলে ফার্সির যে ফল হয়েছিল, ঠিক সেই একইভাবে বলা যেতে পারে ভারতবর্ষের এই তিন ভাষা অর্থাৎ সিন্ধি, উর্দু এবং কাশ্মীরি, এই তিন ভাষার মতো নবনব সৃষ্টি দিয়ে ঐশ্বর্যশালী সাহিত্য সৃষ্টি করতে পারল না। তাদের মধ্যে যেমন একটা নতুন শব্দের ভাণ্ডার তো গড়ে তোলা সম্ভব হয়েছিল, আমাদের সিন্ধি, উর্দু, কাশ্মীরি শব্দের সংঘর্ষে কিন্তু সেরকম কোনো নতুন শব্দ বা শব্দ ভাণ্ডার গড়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি। উর্দুতে কবি ইকবালই এই তত্ত্বসম্যক হৃদয়ঙ্গম করেছিলেন ও নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ কবি ইকবাল উর্দু সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, তিনি হৃদয়ঙ্গম করেছিলেন কি না এই ভাষার গুরুত্ব, তাই নতুন সৃষ্টির চেষ্টা করে উর্দুকে ফার্সির অনুকরণ থেকে কিঞ্চিত নিষ্কৃতি দিতে সক্ষম হয়েছিলেন। অর্থাৎ উর্দু ভাষায় তিনি লিখতে সক্ষম হয়েছিলেন এবং সেই ভাষার গুরুত্বকে তিনি তুলে ধরতে সক্ষম হয়েছিলেন ফার্সির অনুকরণ থেকে বাঁচাতে। বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্যের সৃষ্টি তার পদাবলী কীর্তনে, অর্থাৎ যে পদাবলী কীর্তন আমরা গেয়ে থাকি বা শুনে থাকি। কীর্তন সাধারণভাবে নাম সংকীর্তন এবং পদাবলী সংকীর্তন। নাম সংকীর্তনে শুধুমাত্র হরিনামই গাওয়া হয়ে থাকে, আর পদাবলী সংকীর্তনে আমরা দেখি যে ব্যাখ্যা করে সেই গান কীর্তন আকারে গাওয়া হয়ে থাকে। এই কীর্তনই হচ্ছে বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য কীর্তি, যার মধ্যে বাংলা ভাষার প্রকৃত নিদর্শন
বা প্রকৃত স্বরূপ ফুটে ওঠে। এ সাহিত্যের প্রাণ এবং দেহ উভয়ই খাঁটি, অর্থাৎ সাহিত্যের যে কথা এবং সাহিত্যের যে গঠন প্রকৃতি তা বাঙালি হিসাবে স্বীকৃত। এই সাহিত্যে শুধু যে মহাভারতের শ্রীকৃষ্ণ বাংলায় খাঁটি কানুরূপ ধারণ করেছেন তাই নয়, অর্থাৎ এই মহাভারতের শ্রীকৃষ্ণ রূপেই যে এই কীর্তনের ভাষায় বা কথায় বা গানে ফুটে উঠেছে তা কিন্তু নয়। শ্রীমতী শ্রী রাধাও যে একেবারে খাঁটি বাঙালি মেয়ে সে বিষয়েও কোনো সন্দেহ নেই। শ্রীমতী শ্রী রাধা, শ্রীযোগে কৃষ্ণের কথা বলা হয় রাধার আগে, তাই শ্রীমতী শ্রী রাধা তিনিও খাঁটি বাঙালি মেয়ে হয়ে উঠেছেন আমাদের এই পদাবলী কীর্তনে। ভাটিয়ালি নায়িকা, বাউলের ভক্ত, মুর্শিদিয়ার আশিকি ও পদাবলীর শ্রী রাধা একই চরিত্র একই রূপে প্রকাশ পেয়েছেন, অর্থাৎ এগুলো সব বিভিন্ন ধরনের বাংলার গান বা সঙ্গীত। ভাটিয়ালি, বাউল, মুর্শিদিয়া, আশিক এবং পদাবলী সবই বিশেষ বিশেষ ধরনের, বিশেষ বিশেষ শ্রেণীর, বিশেষ বিশেষ ধারার গান। এইসব গানের মধ্যেও কিন্তু একইভাবে প্রকাশ পেয়েছে বাংলা ভাষার গুণমান। বাঙালির চরিত্রে বিদ্রোহ বিদ্যমান, অর্থাৎ বাঙালি বিদ্রোহপ্রিয় জাতি বলা যেতে পারে। বিদ্রোহের মধ্য দিয়ে তারা তাদের স্বরূপটাকে বুঝিয়ে দেয়, প্রকাশ করে। তার অর্থ এই যে কি রাজনীতি, কি ধর্ম, কি সাহিত্য, যখনই যেখানে যে সত্য শিব সুন্দরের সন্ধান পেয়েছে তখনই সেটা গ্রহণ করতে চেয়েছে। অর্থাৎ বাঙালি যখন মনে করেছে এটাই সত্য, এটাই ন্যায়, এটাই আমাদের ধারা, তখন তারা লড়াই করে তারা অর্জন করবার চেষ্টা করেছে, যদি কেউ তার বিরোধিতা করতে গেছে। এবং তখন কেউ গতানুগতিক পন্থা, প্রাচীন ঐতিহ্য এর দোহাই দিয়ে সে প্রচেষ্টায় বাধা দিতে গেলে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। অর্থাৎ যখন কেউ এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গেছে তখন তীব্রভাবে তা আবার প্রতিহত করার চেষ্টা করেছে। এবং তার চেয়েও বড় কথা, যখন সে বিদ্রোহ উচ্ছৃঙ্খলতায় পরিণত হতে চেয়েছে তখন তার বিরুদ্ধে আবার বিদ্রোহ করেছে। অর্থাৎ যেটা বললাম যে বিদ্রোহীদের বিদ্রোহকে দমন করবার জন্য, সত্যকে চাপা দিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা পা বাড়িয়েছে তাদের বিরুদ্ধেও বিদ্রোহ করেছে এই বাঙালি বিদ্রোহীরা। এই বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরই সীমাবদ্ধ নয়, বাঙালি মুসলমানও এই কর্মে পরম তৎপর। অর্থাৎ বাঙালি বলতে শুধুমাত্র হিন্দুকে বুঝলে হবে না, এই বিদ্রোহে সামিল হয়েছে বাঙালি মুসলমানও, অর্থাৎ তাদেরও কর্ম ছিল এই অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যাকে সত্যরূপে প্রতিষ্ঠিত করবার বিরুদ্ধে। তাই ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না। অর্থাৎ বাঙালি জাতির যে ধারা, বাঙালি জাতির যে সংস্কৃতি, বাঙালি জাতির যে ভাবনা চিন্তা, তা সে হিন্দু হোক আর মুসলমানই হোক, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রতিবাদ করা। তো এই ছিল আজকের নবনব সৃষ্টির আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো না লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ধন্যবাদ।